হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টার্ট স্মার্ট 274। আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরের সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 4টি ভিডিওর মাধ্যমে জীবনবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সাজেশন দিয়েছিলাম। আজকে আমরা সেই সমস্ত সাজেশনগুলো থেকেই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নম্বর বিভাজন ও জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে। তোমরাকে বলে রাখি, তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও ভবিষ্যতে এরকম সাজেশনের আরও ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার নম্বর বিভাজন। তোমাদের এই সময় দেওয়া থাকবে 3 ঘন্টা 15 মিনিট এবং তোমাদের পরীক্ষার দিতে হবে 90 মার্কসের। তোমাদের কোন অধ্যায় থেকে কত মার্কসের প্রশ্ন থাকবে এটা আমরা এই নম্বর বিভাজনের মাধ্যমে তুলে ধরেছি। তোমরা চাইলে এটি স্ক্রিনশট করে রেখে দিতে পারো। চলো তাহলে আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখে নেব। প্রথম যে প্রশ্নটি আছে অতি সংক্ষিপ্তের, সেটি দেখো, জীবনের একটি বৈশিষ্ট্য রাখো। জীবনের একটি বৈশিষ্ট্য হলো বৃদ্ধি ও ক্ষতিপূরণ। এরপর আছে দেখো, কোয়াজারভেট কি গঠন করতে সাহায্য করে? কোয়াজারভেট কোলয়েড গঠন করতে সাহায্য করে। কোষের গঠনগত উপাদানকে কি বলে? কোষের গঠনগত উপাদানকে প্রোটোপ্লাজম বলে। বায়োলজি শব্দের প্রবর্তক কে? বায়োলজি শব্দের প্রবর্তক হলেন ল্যামার্ক। জীববৈচিত্র্যের একটি কারণ লেখো। জীববৈচিত্র্যের একটি কারণ হলো প্রকরণ। আইসিবিএন এর পুরো নাম কি? আইসিবিএন এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? দ্বিপদ নামকরণের প্রবক্তা হলো লিনিয়াস। আমের বৈজ্ঞানিক নাম কি? আমের বৈজ্ঞানিক নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। লিনিয়াস রচিত গ্রন্থটির নাম কি? লিনিয়াস রচিত গ্রন্থটির নাম হলো সিস্টোমা ন্যাচুরি। জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস এর প্রবর্তক কে? জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবর্তক হলেন হুইটেকার। নেফ্রিডিয়া রচনাঙ্গ কাদের দেখা যায়? অ্যানিলিডার দেখা যায়। উভচর উদ্ভিদ গোষ্ঠীর একটি উদাহরণ দাও। মশ হলো একটি উভচর উদ্ভিদ গোষ্ঠী। এরপর আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের জীবন ও তার বৈচিত্র্য অধ্যায়ে, সেই প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি আছে দেখো, কোয়াজারভেট বলতে কি বোঝো? তাহলে কোয়াজারভেট কি? আদিম পৃথিবীতে সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড, শর্করা, লিপিড, প্রোটিন ইত্যাদি পর্যাপ্ত ছিল। প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে কলয়েড জাতীয় পদার্থ গঠন করে, তাকেই বলা হয় কি? কোয়াজারভেট। এরপর আছে দেখো, মাইক্রোস্ফিয়ার কি? উত্তরটি দেখো, প্রোটিনয়েড অণুগুলির সংযুক্তির ফলে মাইক্রোস্ফিয়ার গঠিত হয়। এটি লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। এটি কোষ পর্দার মতো দ্বিস্তরে আবরণ থাকে। বিজ্ঞানী ফক্স এর নাম দেন মাইক্রোস্ফিয়ার। এরপর আছে দেখো, জীববৈচিত্র্য বলতে কি বোঝো? উত্তরটি হলো, বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থানে জীবের যে বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় জীববৈচিত্র্য বলে। এরপর আছে দেখো, ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। প্রথমত আমরা ব্যক্তবীজী উদ্ভিদ দীর্ঘ, কাষ্ঠল, বহুবর্ষজীবী, চিরহরিৎ, বৃক্ষ জাতীয় হয়। আর গুপ্তবীজী উদ্ভিদ বিরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় হয়। দ্বিতীয়ত হলো, ব্যক্তবীজী উদ্ভিদের কোনো ফল গঠিত হয় না, কিন্তু গুপ্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয়। এরপর আছে দেখো, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। প্রথম যে পার্থক্যটি আছে দেখো, একবীজপত্রী উদ্ভিদ বিরুৎ জাতীয় একবর্ষজীবী ও বহুবর্ষজীবী উদ্ভিদ হয়, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ প্রধানত বৃক্ষ জাতীয় একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী উদ্ভিদ হয়। এরপর আছে দেখো, বীজে একটি মাত্র বীজপত্র থাকে। বীজ ও ফলকে আলাদা করা যায় না। দ্বিবীজপত্রী উদ্ভিদে বীজের 2টি বীজপত্র থাকে। বীজত্বক ও ফলত্বক পৃথক করা যায়।
এরপর আমরা চলে যাব নিডারিয়া পর্বের প্রাণীর দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ নিয়ে। তাহলে বৈশিষ্ট্য কি নিডারিয়া প্রাণীর? নিডারিয়া প্রাণীর বৈশিষ্ট্য হলো এদের দেহত্বকে নিডোব্লাস্ট কোষ থাকে এবং মুখ ছিদ্র কোষিকা বেষ্টিত থাকে। নিডারিয়া পর্বের একটি প্রাণীর উদাহরণ হলো হাইড্রা। এরপর আমরা দেখে নেব সন্ধিপদ প্রাণী গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ। দুটি বৈশিষ্ট্য হলো দেহ কাইটিন নির্মিত বহি কঙ্কাল দ্বারা আবৃত এবং সন্ধিল উপঙ্গ উপস্থিত। একটি উদাহরণ হলো সন্ধিপদ প্রাণীর আরশোলা। এরপর আমরা রচনাধর্মী যেসব প্রশ্ন আসবে তোমাদের 5 মার্কসের, সেইগুলো প্রথম অধ্যায় থেকে আমরা দেখে নেব। প্রথমে আছে দেখো ট্যাক্সোনমির সংজ্ঞা দাও। ট্যাক্সোনমির উপাদানগুলি কি কি? ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। আমরা প্রথমে ট্যাক্সোনমির সংজ্ঞাটা জেনে নেব। তো বলছে দেখো, বিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকেই ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে। এরপর আমরা উপাদানটা দেখে নেব ট্যাক্সোনমির। ট্যাক্সোনমির উপাদানটি হলো মুখ্য উপাদানটি হলো ট্যাক্সোনমির 3টি শ্রেণীতে ভাগ করা যায় ট্যাক্সোনমির মুখ্য উপাদানকে। 1 হলো শনাক্তকরণ, 2 হলো নামকরণ এবং 3 হলো শ্রেণীবিন্যাস। এরপর আমরা ট্যাক্সোনমির গুরুত্বটি দেখে নেব। ট্যাক্সোনমির গুরুত্বের প্রথমত হলো বৈচিত্র্যময় জীবজগতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় ট্যাক্সোনমির মাধ্যমে। দ্বিতীয়ত হলো ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং এই বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। দ্বিতীয় নম্বর রচনাধর্মী প্রশ্নটি দেখো, দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? দ্বিপদ নামকরণের প্রবক্তাকে এর 3টি নিয়ম লেখো। আমরা প্রথমে দ্বিপদ নামকরণ এর সংজ্ঞাটি দেখে নেব। গণ এবং প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে জীবদের যে বিজ্ঞান ভিত্তিক নামকরণ করা হয় তাকেই দ্বিপদ নামকরণ বলে। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিজ্ঞানী লিনিয়াস। দ্বিপদ নামকরণের নিয়ম প্রথমত হলো কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একাধিক গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। দ্বিতীয়ত হলো এই দ্বিপদ নামকরণের কেবলমাত্র ল্যাটিন ভাষায় করতে হবে। তৃতীয়ত হলো কোনো একটি প্রজাতির নামে দ্বিপদ যুক্ত হবে এবং উপজাতিটির নামযুক্ত পদ হবে। এরপর তৃতীয় রচনাধর্মী প্রশ্নটি দেখো, জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী করেন? প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্য সহ নাম লেখো। বিজ্ঞানী হুইটেকার 1769 সালে জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস করেন। প্রথম যে রাজ্যটি আছে দেখো, বৈশিষ্ট্যগুলি দেখো। প্রথম রাজ্যটি হলো মনেরা। এর বৈশিষ্ট্যগুলি হলো এর এককোষী ও প্রোক্যারিওটিক, কোষ আণুবীক্ষণিক, কোষ প্রাচীর, পেপটাইড ও গ্লাইকন থাকে। এদের পুষ্টি প্রক্রিয়া স্বভোজী বা পরভোজী। পরভোজী পুষ্টি মৃতজীবী, পরজীবী ও মিথ্যজীবী প্রকারের হয়। এদের উদাহরণ হলো ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা ইত্যাদি। প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলি দেখো, এরা এককোষী এবং উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির, বেশিরভাগই জলজ ও প্ল্যাঙ্কটন গঠনকারী। এদের একটি উদাহরণ দেখো, ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিজিয়াম। এরপর আমরা ফাঞ্জি এর বৈশিষ্ট্যগুলি দেখে নেব। ফাঞ্জি এর বৈশিষ্ট্যগুলি দেখো, এরা এককোষী, বহুকোষী এবং অনুসূত্রাকার হয়। এদের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। একটি উদাহরণ হলো ইস্ট। প্লান্টি এর বৈশিষ্ট্যগুলি হলো বহুকোষী হয়, ইউক্যারিওটিক প্রকৃতিরও হয় এবং কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত হয়। উদাহরণ হলো স্পাইরোগাইরা, পোগোনেটাম ড্রাইভটেরিস। অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্যগুলি হলো এরা বহুকোষী এবং ইউক্যারিওটিক প্রকৃতির, কোষে কোষ প্রাচীর থাকে না এবং বড় ভ্যাকুওল থাকে না। একটি উদাহরণ হলো অ্যানিমেলিয়া রাজ্যের পরিফেরা। প্রশ্ন উত্তরগুলির পিডিএফ পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গিয়ে সার্চ করতে পারো আমাদের চ্যানেলের নাম স্টার্ট স্মার্ট 274। সার্চ করলেই অবশ্যই আমাদের চ্যানেল পেয়ে যাবে। এরপর আমরা পরবর্তী অধ্যায় জীবনের সংগঠনের স্তর অধ্যায়ে যাব। এই অধ্যায় থেকে আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তরগুলি দেখে নেব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ।
প্রথম যে প্রশ্নটি আছে দেখো, একটি নাইট্রোজেন যুক্ত ক্ষারের নাম লেখো। তাহলে একটি কি নাইট্রোজেন যুক্ত ক্ষারের নাম হলো অ্যাডিনিন। প্রোটিনের ক্যালোরি মূল্য কত? প্রোটিনের ক্যালোরি মূল্য হলো কিলো ক্যালোরি পার গ্রাম। একটি জটিল লিপিডের নাম লেখো। ফসফোলিপিড। গলগণ্ড প্রতিরোধকারী একটি লবণের উদাহরণ দাও। NaI অর্থাৎ সোডিয়াম আয়োডাইড। পাকস্থলী থেকে খরিত একটি অ্যাসিডের নাম লেখো। HCl। রক্তক্ষরণ প্রতিরোধে কোন ভিটামিন থাকে? ভিটামিন কে থাকে। প্রোটিনকে রাসায়নিক গঠনে পরিবর্তনে সাহায্য করে কে? RER। এরপর আছে দেখো, সালোক সংশ্লেষের সঙ্গে সম্পর্কিত কোষীয় অঙ্গাণুটির নাম কি? ক্লোরোপ্লাস্টিড। উদ্ভিদ কোষে কোষ গহ্বর সংলগ্ন সাইটোপ্লাজমকে কি বলে? উদ্ভিদ কোষে কোষ গহ্বর সংলগ্ন যে সাইটোপ্লাজম আছে তাকে বলা হয় টেনোপ্লাস্ট। ফ্লুইড ও মোজাইক মডেলের বর্ণনা কে দেন? ফ্লুইড ও মোজাইক মডেলের বর্ণনা দেন সিঙ্গার ও নিকলসন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি এরপর দেখে নাও। প্রথম যা আছে দেখো, কোষ কাকে বলে? জীবদেহের পর্দাবেষ্টিত প্রোটোপ্লাজম সমন্বিত স্বপ্রজননশীল ও জীবদেহের গঠনগত ও কার্যগত একককেই আমরা কোষ বলবো। সর্বাপেক্ষা ছোট সজীব কোষ কোনটি? মাইকোপ্লাজম গ্যালিসেপ্টিকাম হলো সর্বাপেক্ষা ছোট সজীব কোষ। ভাজক কলার একটি কাজ লেখো। উদ্ভিদে বৃদ্ধি ঘটানো হলো ভাজক কলার একটি কাজ। ফ্লোয়েমের মৃত উপাদান কোনটি? ফ্লোয়েমের মৃত উপাদান হলো ফ্লোয়েম তন্তু। নিউরন কাকে বলে? স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককেই নিউরন বলে। গ্যাস্ট্রিক লাইপেজ কোথা থেকে ক্ষরিত হয়? পেপটিন কোষ থেকে ক্ষরিত হয়। কোন অঙ্গের উদর গহ্বর থাকে না? হৃৎপিণ্ডের উদর গহ্বর থাকে না। একটি যোগ কলার উদাহরণ দাও। একটি যোগ কলার উদাহরণ হলো রক্ত। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। দেখো, দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড এর নাম লেখো। দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হলো লিনোলিনিক অ্যাসিড এবং লিনোলেইক অ্যাসিড। দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো লিউসিন এবং লাইসিন। কোষের শক্তিঘর কাকে কেন বলা হয়? আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কেন বলা হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষে বিভিন্ন শক্তি উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। ভিটামিন কাকে বলে? যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে থেকে দেহের পুষ্টি বৃদ্ধি ও রোগ প্রতিরোধে সাহায্য করে এবং যার অভাব হলে বিভিন্ন রোগ দেখা যায় তাকেই ভিটামিন বলে। কোষের মস্তিষ্ক কাকে কেন বলে? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে কারণ নিউক্লিয়াস কোষের বিভিন্ন জৈব ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত? নিউক্লিওটাইড গঠিত নাইট্রোজেন বিশিষ্ট ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদান হলো নিউক্লিওটাইড। বৃক্কের দুটি ভূমিকা লেখো। বৃক্কের প্রধান ভূমিকা হলো বৃক্ক মূত্র উৎপাদন ও নিঃসরণ করে। বৃক্কের দেহের লবণ ও জলের সামঞ্জস্যতা বজায় রাখে। আবরণী কলার একটি বৈশিষ্ট্য ও একটি কাজ লেখো। আবরণী কলার বৈশিষ্ট্য হলো একটি আবরণী কলা কোষগুলির ভিত্তি পর্দার ওপর এক স্তরে বা বহু স্তরে সজ্জিত থাকে এবং আবরণী কলার একটি কাজ হলো আবরণী কলা অঙ্গ ও তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। কোষ পর্দার দুটি প্রধান ভূমিকা লেখো। প্রথম যে ভূমিকাটা আছে দেখো, কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে এবং দ্বিতীয়ত দেখো বিভিন্ন প্রকার কোষাঙ্গাণু যেমন গোলগি বস্তু নিউক্লিয় পর্দার সৃষ্টি করে। এরপর আমরা দেখে নেব ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য। তোমরা দেখতে পাচ্ছ ডিএনএ দ্বিসূত্রক ঘোরানো সিঁড়ির মতো, আরএনএ একসূত্রক শিকলের ন্যায়। ডিএনএতে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, আরএনএতে রাইবোজ সুগার থাকে। ডিএনএ অণুর কোনো প্রকারভেদ নেই, কার্যগত দিক থেকে একই রকম। আরএনএ অণু কার্যগত দিক থেকে আরএনএ 5 প্রকার, যথা এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ ও মাইনর আরএনএ। এরপর আমরা জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য দেখব। জাইলেম প্রধানত মৃত কলা দ্বারা গঠিত, ফ্লোয়েম প্রধানত জীবিত কলা দ্বারা গঠিত। জাইলেমের উপাদানগুলো হলো ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু। এবং ফ্লোয়েমের উপাদানগুলো হলো সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। কোষ প্রাচীর দৃঢ় ও লিগনিন যুক্ত। ফ্লোয়েমে কোষ প্রাচীর দৃঢ় নয় এবং সেলুলোজ যুক্ত।
এরপর আমরা কয়েকটি রচনাধর্মী প্রশ্ন উত্তর নিয়েছি এই অধ্যায় থেকে। প্রথমে আসে দেখো চিত্র। নিউক্লিয়াসের এবং নিউরনের চিত্র এঁকে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করতে হবে তোমাদের। এবং দ্বিতীয়টি আসে দেখো প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রধান 5টি পার্থক্য লেখো। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে প্রধান 5টি পার্থক্য লেখো। এবার আমরা পরবর্তী অধ্যায় জৈবনিক প্রক্রিয়াতে চলে আসবো। এখান থেকে প্রথমে আমরা কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম যেটি আছে দেখো, সালোক সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু কোনটি? উত্তরটি হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল সূর্যালোকের কোন কণা শোষণ করে? ফোটন কণা। সালোক সংশ্লেষে আলোক দশা ও অন্ধকার দশা কোথায় সম্পূর্ণ হয়? আলোক দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানায় এবং অন্ধকার দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। অবাত ও সবাত শ্বসন এর সাধারণ পর্যায়টি কি? অবাত ও সবাত শ্বসনের সাধারণ পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস। ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। কোন উদ্ভিদের পরজীবী পুষ্টি দেখা যায়? স্বর্ণলতার পরজীবী পুষ্টি দেখা যায়। কোন উদ্ভিদের মিথজীবী পুষ্টি দেখা যায়? লাইকেনের মিথজীবী পুষ্টি দেখা যায়। এবার আমরা কয়েকটি পুরো নাম নিয়েছি দেখো, এডিপি, এটিপি এবং এনএডিপি এর পুরো নাম দেখে নাও। এডিপি এর পুরো নাম হলো অ্যাডিনোসিন ডাইফসফেট, এটিপি এর পুরো নাম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং এনএডিপি এর পুরো নাম হলো নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। অনুচক্রিকার গড় আয়ু কত? অনুচক্রিকার গড় আয়ু হলো 8 থেকে 9 দিন। কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলে? ও নেগেটিভ রক্তকে সার্বিক দাতা বলে। লোহিত রক্তকণিকার গড়ে আয়ু কত? লোহিত রক্তকণিকার গড়ে আয়ু হলো 120 দিন। রক্তের রং লাল কেন? হিমোগ্লোবিনের উপস্থিতির জন্যই রক্তের রং আমাদের লাল। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথমে যেটি আছে দেখো, সালোক সংশ্লেষ কাকে বলে? তাহলে কি উত্তরটি দেখো, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকেই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলে। আমরা সালোক সংশ্লেষের উপর একটি বড় করে ভিডিও বানিয়েছি, তোমরা কেউ চাইলে দেখতে পারো। সেখানে সমস্ত কিছু সালোক সংশ্লেষ ব্যাপারে তোমরা খুব সুন্দরভাবে বুঝে যাবে। এরপর আসে দেখো, ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ কাকে বলে? সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের বিশ্লিষ্ট করে সূর্যালোকের উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়াকে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলে। বিজ্ঞানী রবিন হিল এটি আবিষ্কার করেন। কেলভিন চক্র কাকে বলে? উত্তরটি হলো, সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশায় যে পদ্ধতিতে ফসফোগ্লিসালডিহাইড থেকে রাইবোজ বিসফসফেট পূর্ণ সংশ্লেষিত হয়, এই পর্যায়টি প্রথম বিজ্ঞানী কেলভিন লক্ষ্য করেছিলেন বলেই তার নাম অনুসারে একে কেলভিন চক্র বলা হয়। বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য লেখো। আমরা 3টি পার্থক্য নিয়েছি দেখো। প্রথম পার্থক্যটি হলো বাষ্পমোচন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর বাষ্পীভবন হলো একটি ভৌত প্রক্রিয়া। দ্বিতীয়ত হলো বাষ্পমোচন সাধারণত দিনের বেলায় ঘটে কিন্তু বাষ্পীভবন দিনরাত্রি সর্বদাই ঘটে। তৃতীয়ত হলো বাষ্পমোচন সাধারণত পত্ররন্ধ্র ও লেন্টিসেল এর মধ্যে হয় আর বাষ্পীভবন যে কোনো উন্মুক্ত স্থান থেকে হতে পারে। এরপর দেখো, শ্বসন ও দহনের মধ্যে আমরা 3টি পার্থক্য নিয়েছি। প্রথম দেখো, শ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া কিন্তু দহন একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া। শ্বসন সাধারণত সজীব কোষে সংঘটিত হয়, তবে দহন যে কোনো দাহ্য জৈব ও অজৈব বস্তু হতে পারে। তৃতীয়ত হলো, শ্বসন উৎসেচক অবশ্যই প্রয়োজন আর দহনে উৎসেচক প্রয়োজন হয় না। সন্ধান কাকে বলে? যে শ্বসন পদ্ধতিতে জীবকোষে অক্সিজেন ছাড়াই কয়েক প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাক এর দহন নিঃসৃত উৎসেচক এর প্রভাবে শ্বসন বস্তুর আংশিক জারণে বিভিন্ন প্রকার জৈব যৌগ উৎপন্ন হয় এবং খাদ্য শক্তির উচ্চ শক্তি সম্পূর্ণ ফসফেট যৌগরূপে আংশিক মুক্ত ঘটে, তাকেই সন্ধান বলে। ইএমপি পথ কাকে বলে?
গ্লাইকোলাইসিস পদ্ধতির ধাপগুলি বিজ্ঞানী এম ডেন, মেয়ারহফ এবং পান্নাস আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে গ্লাইকোলাইসিসকে তাই এইএমপি পথ বলে। ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে পার্থক্য লেখো। দুটি পার্থক্য নিয়েছি আমরা। ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন নেই, কিন্তু অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন আছে। দ্বিতীয়ত হলো ব্যাপন বিষম প্রকৃতির মিশ্রেও ঘটতে পারে, কিন্তু অভিস্রবণে কেবল সমপ্রকৃতির দ্রবণের মধ্যেই ঘটতে পারে। সুষম খাদ্য বলতে কি বোঝো? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন ও জল, এই 6টি উপাদান নির্দিষ্ট আনুপাতিক মিশ্রণে প্রস্তুত যে খাদ্য থেকে শরীরের পুষ্টি সাধন, স্বাভাবিক বৃদ্ধি, কর্মশক্তি উৎপাদন, দৈহিক ক্ষতিপূরণ ইত্যাদির জন্য উপযুক্ত পরিমাণে ক্যালোরি পাওয়া যায়, তাকেই সুষম খাদ্য বলা হয়। এরপর আমরা এই অধ্যায় থেকে কয়েকটি 5 মার্কসের প্রশ্ন নিয়েছি। প্রথমটি দেখো, সালোক সংশ্লেষের উপাদান হিসাবে কার্বন ডাই অক্সাইড, জল ও সূর্যালোকের ভূমিকা লেখো। এরপর আছে দেখো, রেখাচিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। আর আছে ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন, এটি বক্স চিত্রের মাধ্যমে দেখাও। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসব। এই অধ্যায় থেকে আমরা কয়েকটি প্রথমে এমসিকিউ নিয়েছি। একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও। একটি অ্যান্টিজেনের উদাহরণ হলো লাইপোপ্রোটিন। যক্ষা রোগ এর ভ্যাকসিনের নাম কি? যক্ষা রোগের ভ্যাকসিন হলো বিসিজি। কাকে অনাক্রমবিদ্যার জনক বলে? এডওয়ার্ড জেনারকে অনাক্রমবিদ্যার জনক বলা হয়। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি। ভ্যাকসিন বা টিকা কাকে বলে? উত্তরটি দেখো, কোনো নির্দিষ্ট রোগ প্রতিরোধের উদ্দেশ্যে ওই রোগের জীবাণুর থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায়, তাকেই ভ্যাকসিন বা টিকা বলে। অনাক্রমতা কাকে বলে? জীবদেহে প্রবিষ্ট জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস ও তাদের অধিবিষ এবং বিজাতীয় প্রোটিন দ্বারা দেহের স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যাবলী বিপর্যস্ত হলে সেগুলির বিরুদ্ধে দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, তাকেই ইমিউনিটি বা অনাক্রমতা বলে। টিকাকরণের গুরুত্ব লেখো। প্রথমত হলো, টিকাকরণের দ্বারা দেহে অ্যান্টিবডি সৃষ্টি করা হয়, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দ্বিতীয়ত হলো, টিকাকরণের মাধ্যমে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে দেহে প্রায় সারা জীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। নিউমোনিয়া রোগের লক্ষণগুলি লেখো। প্রথমত হলো, এই রোগে আক্রান্ত ব্যক্তির কাশি হয় এবং মাঝারি মানের জ্বর হয়। দ্বিতীয়ত হলো, নাক দিয়ে সর্দি এবং কাশির সঙ্গে কফ বের হয়। এবং তৃতীয়ত হলো, রোগীর শ্বাসকষ্ট দেখা যায়। ডেঙ্গু রোগের লক্ষণগুলি লেখো। প্রথমত, ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক অবস্থায় অল্প মাত্রায় জ্বর হয়, ক্ষুধা মান্দ্র দেখা যায়, সারা শরীরে ব্যথা অনুভূত হয়, অনেক সময় গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। ডেঙ্গু রোগের লক্ষণগুলি লেখো। আমরা এই প্রশ্নটি করলাম। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য লেখো। অ্যান্টিজেন হলো দেহে অনুপ্রবেশকারী বহিরাগত বস্তু, আর অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের উপস্থিতিতে উৎপন্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু। দ্বিতীয়ত হলো, অ্যান্টিজেন সাধারণত লোহিত রক্তকণিকার কোষ পর্দার উপরিতলে অবস্থান করে, কিন্তু অ্যান্টিবডি সাধারণত প্লাজমায় থাকে। এরপর আমরা এই অধ্যায় থেকে 5 মার্কের 3টি প্রশ্ন নিয়েছি। মানব কল্যাণে জীবাণুদের 5টি ভূমিকা উল্লেখ করো। যক্ষা রোগের লক্ষণগুলি আলোচনা করো। এবং বায়ো ফার্টিলাইজার বা অণুজীব সার কি? অণুজীব সার ব্যবহারের সমস্যা ও সম্ভাবনা রচনা করো। তো বন্ধুরা, এই হলো তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের সাজেশান, প্রশ্ন উত্তর সহ সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা আলোচনা করেছি। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমরা পিডিএফটি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। ধন্যবাদ।